আমি কিন্তু বন্ধুর এক্সপার্ট না একদমই। আমার সম্পর্কে নিন্দার্থে বলে যে আমি হলাম ট্রাবল মেকার। আর এটাকে যদি আপনি ইতিবাচক অর্থে নেন তাহলে এর মানে হলো যে আমি এমন সব চেষ্টা করি, এমন সব বিষয় সামনে নিয়ে আসতে যেটা আমাদের জাতীয় সার্বভৌমত্ব, আমাদের অর্থনৈতিক বিকাশ এবং একই সঙ্গে আমাদের সামনে লক্ষ্য সামনে রেখে আমরা কী করে একত্রিত হব, এই দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। ফলে আমাকে একেবারে বন্ধুর এক্সপার্ট আকারে আপনারা একদমই ধরে নেবেন না, কারণ আমার চেয়ে অনেক অভিজ্ঞ আমিনুল ভাই আমার পাশে বসে আছেন, এই হাসতেছে দেখেন, মানে এটা আমাকে বিপদে ফেলে দিয়ে বলতে ওনাকে বলার কথা যে বন্ধুর সম্পর্কে তারা কাজ করেছেন, অসাধারণ কাজ করেছেন তারা অনেকে। এছাড়া আলম ভাই, আজকে শামসুল আলম ভাই সম্পর্কে থাকতো, একটু আগে ফোন করেছিলেন, তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ এই ক্ষেত্রে। আমি আসলে তাদের কাজগুলো, যে কাজগুলো তারা করছেন এবং তারা এতদিন করে এসছেন, এবং আমি শিওর যে আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে অনেকে আছেন যারা অনেক ভালো বিটস করেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা বন্ধুর সম্পর্কে লিখেছেন। এই যে ছড়িয়ে ছিটিয়ে যে কাজগুলো রয়েছে, এটাকে আমরা গুছিয়ে আমরা কি চাই এই গণ অভ্যুত্থানের পরে, এই বন্দরকে আমরা কিভাবে দেখব, এবং একই সঙ্গে আগামী দিনের আমাদের জাতীয় অর্থনৈতিক বিকাশ, আমাদের জাতীয় প্রতিরক্ষা, যার সঙ্গে গণপ্রতিরক্ষা অন্তর্গত, এবং একই সঙ্গে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশকে যদি আমরা একটা শক্তিশালী জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে কোন লক্ষ্যটা সামনে রেখে আমরা একটা কৌশলপত্র তৈরি করতে পারি, এটাই কিন্তু আমাদের আজকের এই গতকালের যে আমরা এই একটা কর্মশালার মতো আমরা করেছি। আজকে এখানে আপনাদের প্রেসে এখানে বিশেষত এই জায়গায় আসার পেছনে প্রধান উদ্দেশ্য হলো আজকে প্রতিবার মতন সাংবাদিক, আরও আপনারা যারা সাংবাদিকরা এখানে রয়েছেন এবং তারা অত্যন্ত সাংবাদিকতার ক্ষেত্রে তাদের অনেক বড় অবদান আছে, তারা যেন আমাদেরকে এই কাজে সহায়তা করেন আগামী দিনে, এটা জোর দেবার জন্য আশা বেশি। তা আমি যেটা করব যে আমি ডিটেইলে যে বন্দর সম্পর্কে যা যা তথ্য ইতিমধ্যে আছে, এটা আমার দক্ষতা সেক্ষেত্রে না, আমি ভিশনটা কী, আমরা কীভাবে ভাবছি এবং কি করব, কি করতে চাই, এবং সেক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রত্যাশা কি, সাংবাদিকদের কাছে বিশেষভাবে, যেহেতু আমরা প্রেস ক্লাবে বসে কাজটা করছি, সেটা আমরা একটুখানি আলোচনা করতে চাই। গতকালের সিদ্ধান্তটা একটু বলি। গতকালে আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা দুটা সিদ্ধান্ত নিয়েছি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এই যে কৌশলপত্র প্রণয়ন করব, এই কৌশলপত্র প্রণয়নের জন্য আমরা একটা ছোট কমিটি আমরা প্রস্তাব করেছি, এবং আমরা জাফর ভাই, যাকে আপনার প্রত্যেকে চেনেন, তার নেতৃত্বে, এবং আমরা তাকে একটা দায়িত্ব দিয়েছি, তিনি তার মতন করে যারা তার সঙ্গে থাকবেন, যাদের নিয়ে তিনি কাজ করবেন, তাদেরকে নিয়ে তিনি যুক্ত করে তিনি কাজটা শুরু করবেন। সভাপতি তাকে সহায়তা করা আমাদের কাজ, মানে আমার কাজ, বা ঢাকা থেকে আমরা যারা আছি, শামসুল আলম ভাই কাজ করেছেন এর আগে, তারপর আমিনুল ভাইয়ের আগে কাজ করেছেন, আমরা সকলেই তার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকবো, যাতে আমরা একটা তথ্য চিরাঙ্গে বসে যে সকল তথ্যগুলো দরকার, যে তথ্যগুলো ইতিমধ্যে আছে, কিন্তু এটা ছাড়াও আর যা তথ্য আমাদের দরকার সেটা আমরা সন্ধান করি। তো আপনাদের কাছে আমার প্রথম প্রস্তাব হবে এই যে সাংবাদিক হিসেবে আমাদেরকে এটা সহায়তা করা এই কাজটা। তো সেখানে নোমান ভাই আছেন, প্রতিভা আছে, আরও অনেকে আছে, আমরা সকলে যারা আছেন প্রত্যেকে প্রাজ্ঞ সাংবাদিক, এবং আপনাদের অনেক বড় ভূমিকা অতীতের সম্মান দিকেও থাকবে। আমরা এই সহায়তাটুকু আপনাদের কাছে চাই যে এর আগে যেসব বিটসগুলো হয়েছে, কে করেছেন, কে ব্যাপারে ভালো করে জানেন, কোন কোন বিষয়গুলো আরও আমাদের আগামী কৌশলপত্রে থাকা দরকার, কোন বিষয়গুলো আমাদের জানা দরকার, এটা আপনারা আমাদেরকে সহায়তা করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের অনেককেই বিরক্ত করবো, ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, আমি হয়তো আবারও দেখবার আসবো, ছোটো ছোটো গ্রুপ আমরা বসবো, এটা আমরা করব। তাহলে এই গ্রুপটাই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলো কৌশলপত্র যে তৈরি হয়নি তা নয়, হোয়াইট পেপার ধরনের কিছু কিছু জিনিস তৈরি হয়েছে, এর আগে রিপোর্ট তৈরি হয়েছে, তো ওগুলো আমরা করব। কিন্তু ইন্টেন্সিভ যারা বন্দর সম্পর্কে সত্যিকার অভিজ্ঞ, যারা কাঁচা তথ্য যেটা
এটা কিন্তু আমাদের এখন অভাব আছে। আমরা এটা মোটামুটি বুঝি দুর্নীতি হচ্ছে, বুঝি কী করে হচ্ছে, কারা করছে, কেন করছে, কীভাবে করছে, কোন আইন আছে বলে এটা হয়েছে। আজকে এখানে আসা রাখবে আমাদের কাছে একজন, আমাদের যে ভূমি প্রশাসনের একজন দায়িত্বশীল একজন তরুণ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি খুব ছোট্ট একটা উদাহরণ দিলেন, যেটা আমি গতকালে শুনিনি, তার কাছে শুনলাম যে একটা বন্দর আইন হয়েছে, সে বন্দর আইনের মধ্যে যে ঢোকানো হয়েছে নতুন একটা আইন, যে যতই কোনো নতুন ভূমি উঠবে, নতুন জমি জাগবে, বালু পড়বে, এবং যদি এটা ড্রেজার দিয়ে এটাকে যদি তোলা হয়, তাহলে সেটা বন্দর কমিটির কাছে সে জমি যাবে, এটার ভূমি প্রশাসনের কাছে থাকবে। ঠিক আছে, ওকে। এটার কিন্তু ইমপ্লিকেশনটা বন্দরের জন্য অনেক অনেক বড়। তথ্যটা ছোট, খেয়াল করেন, গতকাল কিন্তু আমরা আলোচনা করেছি অনেকে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কালকে। কিন্তু এই যে একটা ছোট্ট তথ্য, যেটা বন্দর আইন নতুন হয়েছে, তার মধ্যে নতুন যে অধ্যায়টা ঢোকানো হলো, এর দ্বারা এই ফ্যাসিস্ট রেজিম কী করে কোটি কোটি টাকা লুট করেছে আইনের দ্বারা, বিভিন্নভাবে সে করেছে। ছোট্ট জিনিস, কিন্তু এই আইনটা কিন্তু বাতিল করা খুব সহজ। একটা আইন রয়েছে, এই আইনটা কিন্তু আসলে এখনই বাতিল করা উচিত, আমাদের কৌশলপত্রের জন্য অপেক্ষা করার দরকার নেই। কিন্তু খেয়াল করেন, যদি আমরা বাতিল করতে যাই, এটা কি সম্ভব? আপনারা বলেন, এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? সেটা হলো এই যে আমরা এই যে গণ অভ্যুত্থান বললাম কথাটা, গণ অভ্যুত্থানটা কিন্তু আমরা কমপ্লিট করিনি। গণ অভ্যুত্থান যদি কমপ্লিট হতো, তাহলে কী হতো? ঘটনাটা হতো এই, পুরনো সংবিধান বাতিল হয়ে যেত, তার সঙ্গে সকল আইন, এইসব এই লুটপাটের আইন, শুধু ভূমি আইন না, সমস্ত আইন কিন্তু বাতিল হয়ে যেত, নতুন করে আইন প্রণয়ন হতো। তার মানে আজকে এখানে বসে আমরা যে আলোচনা করতাম বন্দর সম্পর্কে, এটা হতো আইনের ভাষায় গঠনতান্ত্রিক কাউন্সিল, মানে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার ক্ষেত্রে কী ধরনের আইন থাকা উচিত এবং কী ধরনের সাংবিধানিক অধিকার এই থাকা দরকার, মানে সাংবিধানিকভাবে বন্দর সুরক্ষা করা, এবং সেই সুরক্ষার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্ব, এবং রাষ্ট্র কী কী আইন করতে পারবে, কী কী আইন করতে পারবে না, কেমন এই ফারাকটা স্পষ্ট হয়ে যাবে। গতকাল আলোচনাটা একটা খুব ইন্টারেস্টিং আলোচনা ছিল, আমরা অনেকে খেয়াল করেছি, কিন্তু অনেকে কিন্তু খুব খেয়াল করি না, কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কী ছিল? সেটা হলো এই যে আমরা যখন আলোচনা করছি, আমরা স্টেট সভারেন্টি, এই যে আমাদের মাথার মধ্যে আছে রাষ্ট্রের সার্বভৌমত্ব, দেখবেন সবসময় বলি আমরা সকলেই কিন্তু বলি রাষ্ট্রের সার্বভৌমত্ব, বলি রাষ্ট্রের সার্বভৌম, এটা রাষ্ট্র রক্ষা করতে হয় সার্বভৌমত্ব। আর তার বিপরীতে যেটাকে বলি আমরা গণ সার্বভৌমত্ব বা পপুলার সভারেন্টি, এই দুটো ধারণা কিন্তু আকাশ পাতাল তফাৎ, একদম আকাশ পাতাল তফাৎ। কিন্তু এই ধারণাটা কিন্তু আমাদের সমাজে এখনও কিন্তু পরিষ্কার নেই। আমরা এখনই কিন্তু মনে করি রাষ্ট্র একটা ধর্মতাত্ত্বিক প্রতিষ্ঠান, মানে অনেকটা ঈশ্বর দ্বারা প্রদত্ত, এর বিরুদ্ধে কিছু বলা যাবে না, একে কোনো রকম ক্ষতি করা যাবে না, আমরা রাষ্ট্রের অধীনস্থ দাস মাত্র, রাষ্ট্র যা করে এটা ঠিক। এটা কিন্তু আমরা রাষ্ট্রের সভারেন্টি বলতে কিন্তু এটা বুঝি, ওই যে পুরনো যে ভার্সাই যে চুক্তির মধ্যে পাশ্চাত্যে এটা গড়ে উঠেছে, এটাই কিন্তু আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব আকারে বুঝি বলে এই যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানে যারা বিজয়ী হয়েছেন, আপনারা কি বলতে পারবেন কারা বিজয়ী হয়েছে? জি না, আমলারা। দেখতে পাচ্ছেন কনসেপ্টের ধারণা পরিষ্কার না থাকলে কত মারাত্মক ভুলগুলো করেন আপনারা। যেহেতু গণ অভ্যুত্থানটা যখন করবেন, তারপরে যেটা কায়েম হয় সেটা হলো পিপল সভারেন্টি, স্টেট সভারেন্টি না। আইনটা যখন উৎখাত হয়ে গেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তখন আপনার নতুন রাষ্ট্র গঠন করবার কথা, কিন্তু যেহেতু নতুন রাষ্ট্র আপনি গঠন করবার
কোনো পরিকল্পনা চিন্তাই নাই আপনার সমাজের মধ্যে। বুদ্ধিবৃত্তিক জগতে, সাংবাদিক জগতে, চিন্তা চেতনার জগতে এই চিন্তাটা না। এমনকি একটু আগে রাস্তায় বসে আমরা তরুণ যে ছেলেরা জীবন দেওয়ার জন্য তৈরি, বেঁচে গেছে হয়তো দুর্ঘটনাক্রমে, ওর মাথার মধ্যেও নাই যে গণ অভ্যুত্থান করার পরে কি করতে হবে। গণ অভ্যুত্থান বিদ্যমান আইনকে উৎখাত করে দেয়, গণ অভ্যুত্থান পুরনো আইন ফেলে দেয়, নতুন করে আইন তৈরি করে। যখনই সে নতুন করে আইন তৈরি করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাটা কি ঘটতো, ওই যে বন্দর আইনের কথা বললাম এটা কিন্তু বাতিল হয়ে যেত। তখন কি আলোচনা আসতো? আজকে এখানে বসে আমরা আলোচনা করতাম যে চট্টগ্রাম বন্দরকে একটা উন্নত বন্দর আকারে করবার জন্য কী ধরনের আইন আমাদের দরকার, জনগণ কী ধরনের আইন করবে এবং চট্টগ্রামবাসী সেই বন্দরের উপর তাদের কী কী অধিকার থাকবে। খালি এটা না, তাদের অধিকারের প্রতিষ্ঠিত হবে। এখন কিন্তু আপনার অধিকার নেই, বন্দর ইজ নাথিং ফর ইউ। বন্দর একটা এক্সটার্নাল ব্যাপার। আমি মনে করি এখানে যারা বসে আছেন আপনাদের সকলেই কিন্তু ধরে নিচ্ছেন বন্দর কিন্তু আপনার চেয়ে আলাদা। এটা ওই সমুদ্রের মধ্যে আপনি যখন বলেন কি ডিপ সি পোর্ট বলেন, এটা বুঝে বেহেশতে কোথাও আসে ভাসতেছে, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ডাজ ইট রিয়েলি মিন। আপনার জীবনের সঙ্গে সে কী করে যুক্ত তার কোনো ধারণা নাই, বা আদৌ আপনার ডিপ সি পোর্ট লাগবে কিনা তাও কিন্তু আপনি জানেন। হয়তো বা এইখানে চট্টগ্রাম বন্দর দিয়েই আমরা ইতিমধ্যে দুনিয়া জয় করতে পারতাম। এই চট্টগ্রাম বন্দর দিয়েই এই পৃথিবীর বিরাট বিরাট পোত জাহাজগুলো আসছে। এই পুরো সভ্যতা চট্টগ্রাম বন্দরের, এই যে ইসলাম, চট্টগ্রাম শহরের ইসলাম প্রচার থেকে আরম্ভ করা, তার কালচার, তার সংস্কৃতি, তার ভাষা সবই কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু ভুলে গেছি আমি, আমার মনে নেই। আমি যে এই যে কখন নামলো জাহাজে, কোন অলি আলিয়া আইলো, এটা কি ইথিওপিয়াতে আইলো নাকি সে কোত্থেকে ইয়েমেন থেকে আসলো, এটাও কিন্তু আমরা এখন জানি না। 12 আউলিয়ার দেশ বলি, কেন 12 আউলিয়ার এখানে এই বসে বসে স্থানীয় লোকরা হতে হবে সেবায় বা খেদমতগার, এটা কেন গড়ে উঠেছে, এটাও কিন্তু বন্দরের ঐতিহ্য, বন্দরের সংস্কৃতি, বন্দরের ইতিহাসের সঙ্গে জড়িত। আপনাদের জীবন, এই চট্টগ্রামবাসীর জীবন সমস্ত কিছু বন্দরের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, আপনাদের এখানে কেন সনাতন ধর্মাবলম্বীরা এত শক্তিশালী, এখানে কেন বৌদ্ধরা এত শক্তিশালী, এখানে কেন নাথপন্থা এত শক্তিশালী, এটাই কিন্তু বন্দরের সঙ্গে জড়িত। ফলে বন্দরটা সিম্পলি যেটা বাইরের একটা বন্দর ব্যবসা বাণিজ্য করে, ব্যাপারটা তা না। বন্দর একই সঙ্গে একটা নগর তৈরি করে, বন্দর একই সঙ্গে একটা নগর সভ্যতা তৈরি করে। সে হয় পৃথিবীকে রুল করে অথবা সে শাসিত হয় অন্যের দ্বারা। এখন আমরা এই বন্দরটা হারিয়েছি। খুব সোজা কথা, এই বন্দর আপনাদের না। এখন আপনারা মিলিটারি স্ট্র্যাটেজিক্যালি ভারতের কথা বলতেছেন, জিও পলিটিক্যালি, হুইচ ইজ গুড, মায়ানমারের কথা চিন্তা করতেছে, হুইচ ইজ গুড, কিন্তু এই বন্দর কিন্তু আপনাদের না। যেদিন ইন্ডিয়া দাবি করেছে আমি কানেক্টিভিটি চাই, সেদিন থেকে বন্দর কিন্তু আপনার থেকে হাতছাড়া হয়ে গেছে। আপনি খেয়াল করেন, যেদিন আপনি কানেক্টিভিটি সাইন করলে, কানেক্টিভিটি তোমার বাড়ির ভেতর দিয়ে আমার আসতে হবে, আমি এখান থেকে মাল নেবো সোজা, তোমার কোনো ট্যাক্স খাজনা কিছু দেবো না, সব তুমি করবে, তাহলে বন্দর তো আপনার হাতছাড়া বহুত হয়ে গেছে। আর কী করবেন এখন? এখন কি বিলুনিয়া এখান থেকে ইন্ডিয়ান সেনাবাহিনী ঢুকে দিবে? ইন্ডিয়াতে বোকা না, আপনার সঙ্গে লড়াই করে খাওয়াবে কেন? যদি সে শান্তিপূর্ণভাবে আপনার কাছে সব নিয়ে যেতে পারে, সে কেন এই ঝামেলাটা করবে? কিছু করুন। ফলে আমি মনে করি যে আমার কাছে এই যে কথাগুলো বললাম, আমার কাছে বন্দর প্রশ্নটা একই সঙ্গে পিপলস সভারেন্টি, যেটা আমি কালকে আলোচনা করেছি, গণ সার্বভৌমত্ব, জনগণ এই বন্দরের পূর্ণ অধিকার জনগণের, জনগণই স্থির করবে এই বন্দর কিভাবে ব্যবহৃত হবে, এই বন্দরের বিকাশ কী করে ঘটে, এটা জনগণই ঠিক করবে। যদি আপনি স্টেট সভারেন্টি কনসেপ্টটা মাথার মধ্যে রাখেন, তাহলে বিদ্যমান সমস্ত আইন আপনাকে মানতে হবে, এক্সিস্টিং যত আইন আছে। আর যদি বন্দরকে আপনি পূর্ণভাবে, শুধু তাই না, শেখ হাসিনা যেসব চুক্তি করছে ওটা মানতে হবে। স্টেট আইন আন্তর্জাতিকভাবে আপনি ইচ্ছা করলে, যদি চুক্তি হয়ে থাকে, আপনি ইচ্ছা করলে কিন্তু বাতিল করতে পারবেন। ঠিক আছে, আমি জানিও না চুক্তি কী হয়েছে, কি চুক্তি হয়নি, দেখিন না। ফলে পপুলার সভারেন্টি মানে কি? যদি কোনো অস্পষ্ট চুক্তি আমি জানি না, আমার অজ্ঞাতে করছো, এটা ভ্যালিড না। জনগণ যেটা জানে না এটা বৈধ না।
তাহলে আমার দিক থেকে আমি যে স্পিরিট থেকে বন্দরটাকে যখনই নোমান ভাই বসে আমরা এর গত মিটিংয়ে তারা একটা ছোট যে সভাটা করেছেন, তৎক্ষণাৎ আমার মনে হয়েছে আরে এটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বন্দরটা এত সিরিয়াস। আমারই বন্ধু আলম ভাই করেছেন, ভাইরা করেছেন, আমির ভাইরা করেছেন, আমি বুঝেছি এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এটা যে গণ অভ্যুত্থানের পরে এটা একটা সেন্ট্রাল একেবারে কেন্দ্রীয় একটা বিষয় হয়েছে, এটা আমি গত মিটিংয়ে একদম সঙ্গে সঙ্গে টের পাই। তৎক্ষণাৎ আমরা বসে এই যে একটা অবিলম্বে একটা কৌশলপত্র, এখন কৌশলপত্র তৈরি করার একটা কাগজের জিনিস না। আজকে যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু একই সঙ্গে একটা গণসচেতনতা তৈরি করছে। ফলে প্রক্রিয়াটাও ইম্পর্টেন্ট। দেখেন আমি কদিন আগে গেছি, আবারও কিন্তু ফিরে এসেছি, আরও অনেকবার আসবো। কারণ এটা কিন্তু আজকে বাংলাদেশের এই জনগণকে ক্ষমতায়িত করা, জনগণের ক্ষমতা আবার পুনরায় জনগণের হাতে ফিরিয়ে নিয়ে আসা, এই রাজনীতির সঙ্গে এই বন্দরের আমার যে কাজ এটা জড়িত। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদেরকে আমি আমার এই ছোট্ট কথাটা, স্পিরিটটা আপনাদের মধ্যে আমি সঞ্চারিত করতে পারি একটুখানি, তাহলে কিন্তু আমি মনে করি আজকের এই ছোটো সভাটা সাংঘাতিকভাবে সফল। এখন আমি যদি তথ্য নিয়ে আপনার একটা বিরাট অনেক তথ্য দিয়ে, এটা কোনো আমাদের খুব একটা যে কাজে এই মুহূর্তে খুব একটা কাজে লাগবে তা না, তথ্য আমাদের লাগবে। আজকে আমরা বসছি কিন্তু কী করে তথ্য সংগ্রহ করব এবং কমিটিগুলো কাজ কী করে মূলত তার জন্য। ফলে আমি আজকে এখন যে কথাগুলো বলছি এটাও কিন্তু আমার আসলে সত্যিকার অর্থে যে পরিকল্পনার মধ্যে ছিল তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গতকালের অভিজ্ঞতাতে, খেয়াল করেন, শুধু গতকালের আলোচনাতে আমি যা শিখেছি এটা বোধহয় আমি 5 বছর শিখতে পারতাম। এবং ওই কথার পরিপ্রেক্ষিতে এখন যা যা কথার আমার মাথার মধ্যে এসছে, আমার নিজের যে অভিজ্ঞতা, আপনারা আমাকে বলছেন আমি রাজনীতি বিশ্লেষণ করি, হয়তো আমি জানি না, হয়তো একটু চিন্তা করি ব্যাপারে, ফলে এই অনেকগুলো কথাটা আমার মাথায় এসছে। তো আমি প্রথম যেটা আপনাদেরকে গতকাল আলোচনা করেছি, আমি আবারও মনে করে দিতে, স্টেট সভারেন্টি, সো কল সভারেন্টি অফ দ্য স্টেট, এই কথাটা মাথা থেকে বাদ দিন। আমরা পপুলার সভারেন্টি, জনগণের সার্বভৌমত্ব জায়গাটা আমরা চিন্তা করি, এটাই গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত, এটা সঙ্গতিপূর্ণ। জনগণ সার্বভৌম, সে আইন তৈরি করে, সে পরিকল্পনা করে। আবার স্টেট সভারেন্টির প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই যে জনগণের অংশগ্রহণ ইন দ্য নেম অফ দ্য স্টেট, এটা সে সবসময় কিন্তু বাধাগ্রস্ত করে। সব কিন্তু ডিসি করে, সব কিন্তু পুলিশ করে, সব কিন্তু ঢাকায় বসে একজনকে দুজন লোক করে, জনগণ কিন্তু বাদ। আমরা যখন পপুলার সভারেন্টি বলি, গণ সার্বভৌমত্ব বলি, আমরা দাবি করি জুলাই অভ্যুত্থানের পর জনগণ সমস্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা এখানে যারা বসেছি, আমরা কি এখনও জনগণ হতে পারছি? আমরা কিন্তু এখনও জনগণ হতে পারিনি। কেন পারিনি? একটা হচ্ছে মাত্র একটা গণ অভ্যুত্থান হয়েছে, এখনও আওয়ামী লীগ কি আমাদের জনগণের অন্তর্গত নাকি জনগণের বাইরে, এটা আমরা এখনও জানি না। আমরা এটাকে প্রশ্ন আকারে হাজির করিনি। আমরা বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বললেন ভালো, তোকে আপনি কী করবেন? বঙ্গোপসাগরে ফেলাই দেবেন? তাহলে যদি আপনি আওয়ামী লীগকে বিরোধিতা করেন, আপনি এটাই বিরোধিতা করছেন যে যারা এই যে গণ সার্বভৌমত্ব, এটাকে যারা স্বীকার করে না, এটার বশ্যতা যে স্বীকার করে না, এর অধীনে সে নিজেকে মনে করে না, এখনও সে নিজেকে একটা রাজনৈতিক দল মনে করে, সে জনগণের অধীন, সে জনগণের আবারও তার উপর আগের মতো শাসন সে কায়েম করতে চায়। এই শক্তিকে তো আপনাকে দুর্বল করতে, একে তো লড়াই করতে হবে। একে যখন লড়াই করতে যাবেন, আপনি তো এটা তো বলতে পারবেন না যে সব আওয়ামী লীগ খারাপ। আপনি কি পারবেন বলতে? আপনারই ভাই বাড়িতে গেলে কী করবেন? মেরে ফেলবেন? আপনারই বাবা মেরে ফেলবেন? আপনার ছোটো ছেলেটা এখন হয়তো ছাত্রলীগ করে, কী করবেন? পেটাবেন? কোনো রাষ্ট্র এভাবে চলে না। যদি না চলে তাহলে কী করে জনগণ কী করে? তখন জনগণ নেলসন ম্যান্ডেলার মতন ওই যে কেবল ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করে, যে আমি বুঝবো যে আসলে জনগণ কে। তাহলে কে করে বুঝবো যে কেন আমরা গুম করলাম, কেন এই লোক হত্যা করলাম, কেন এতটা বছর ফ্যাসিস্ট শক্তিটা রইল, এর সত্য জানার জন্য আমাদের একটা কমিশন লাগবে। এবং আমরা আন্তরিকভাবে সেই কমিশনে আমরা অংশগ্রহণ করব এবং বুঝবো কাদেরকে নিয়ে আমরা জনগণ হব আর কাদেরকে জনগণ থেকে বাদ দেব। আপনি কি 71-এ যখন মুক্তিযুদ্ধ করেছিলেন, আপনি কি এখনও পাকিস্তানিদের আপনার জনগণ মনে করেন? তারা তো পাকিস্তানের সময় তারা জনগণ অন্তর্গত ছিল না? আমরা যখন 69 বা 47-এর পরে
পুরো পাকিস্তানের জনগণই তো জনগণ। তো 71 যুদ্ধের পরে তো তারা কি আর জনগণ থাকছে? 71 যুদ্ধের পরে যারা সেই যুদ্ধকে সমর্থন করে নাই তাদেরকে আমরা রাজাকার বলেছি, জনগণ তো বলিনি, বলিনি। তাহলে পলিটিক্সকে কখনো পাশ কাটিয়ে আপনি জনগণ করতে পারেন না, এটা হয় না কখনো। ফলে এই যে গণঅভ্যুত্থান হয়েছে, যে ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে, যারা এইসব আইন করেছে, যারা রাষ্ট্রের নামে আমাদেরকে কি করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করেছে, কি গুম করেছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, আইন বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, এদেরকে আমরা আবার একেবারে সেভাবে যেমন আছে তেমনি সে কখনো জনগণের অন্তর্ভুক্ত হতে পারে না, ইনক্লুডিং তার আইন সহ। তার আইনও কিন্তু বাতিল হওয়ার কথা, কিন্তু তার আইন কিন্তু তারা বাতিল করেনি। শুধু তাই না, আমরা সেই আইনের বলে যাদেরকে প্রেসিডেন্ট নিয়োগ করেছি তিনিকে দেখানো আছে। ফলে আমরা কিন্তু বিপদে আছি। আপনারা কত বিপদে আছেন জানি না, আমি কিন্তু ভালো বিপদে আছি। কিন্তু স্বভাবতই আমার যে অবস্থান, সেই অবস্থানটা হয়তো আপনাদের অনেকের পছন্দ না হতে পারে, কিন্তু আমি প্রথম দিন থেকে বলে আসছি ওটা। ফলে আমি যে বন্দরের কথা এখানে বলছি সেটা একটু মনে রাখতে হবে, এটা হলো গণ সার্বভৌমত্বের জায়গা থেকে। তো গণ সার্বভৌমত্ব একটা হলো যে জনগণ হলো প্রধান, স্টেট অটোনমি না, স্টেট পারে না যে কোনো চাই। ফলে বন্দর রক্ষার জন্যে আমরা যে আমাদের বন্দরের উপর আমাদের পূর্ণ দখল কায়েম করার জন্যে যে কৌশলপত্র দরকার সেটাই আমরা কিন্তু পূরণ করতে পারি। জনগণের উপর জনগণের মানে বাংলাদেশের জনগণের পূর্ণ নিয়ন্ত্রণ এবং অধিকার, পুরনো সমস্ত আইন বাদ দিয়ে সমস্ত প্রাতিষ্ঠানিক কায়িক কারবার বাদ দিয়ে তার উপর পূর্ণ দখল, পূর্ণ অধিকার কায়েম করার জন্য যে কৌশলপত্র দরকার এটা কিন্তু করবার জন্য আমরা এই প্রক্রিয়াটা শুরু করেছি। এটা খুব ইম্পর্ট্যান্ট, গণসার্বভৌমত্বের ধারণাটা। এটা একটা হালকা ইন্টেলেকচুয়াল অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত কোনো ধারণা না। এটা করতে হলে কী করতে হয়? এটা করতে হলে প্রথম হচ্ছে এই যে আজকে আমরা কথা বলতে বসছি, পিপলস পার্টিসিপেট, জনগণের অংশগ্রহণ, প্রত্যেকটা ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ, জনগণের সম্মতি নিয়ে। আজকে আমরা এখানে যখন বসেছি আমাদের সকলে কম বেশি একটা সম্মতি, হয়তো সেই সম্মতিটুকু আপনারা নীরবে করবেন অথবা এই সম্মতিটুকুটা আপনারা কী করে করবেন, আপনারা সরবে করবেন, কিছু অসুবিধা নেই। সেই সম্মতিটুকু যেন আমরা আদায় করতে পারি, এটার জন্য এই ধরনের সভা, এইরকম সভা কিন্তু আরও করতে হবে। এটা শুধু আমাকে করলে কিন্তু চলছে না, আপনাকে করতে হবে। সেখানে আমরা কালকে দেখেছেন এই যে একটা সম্মতির সভা, আমাদের জনগণের অধিকার, পূর্ণ অধিকার কায়েম করার জন্য কাদেরকে নিয়ে আমরা সে সভা করব। সেখানে কারা কারা ছিল? সেখানে শুধু জনগণ ছিল তা না, ছাত্ররা ছিল, যারা এই বন্দর ব্যবহার করেন, আমাদের ব্যবসায়ী শ্রেণীর গুরুত্বপূর্ণ প্রতিনিধি, তারা স্টেক হোল্ডার, তারা ছিলেন। আমরা নাগরিক, আমাদের মতো যেসব নাগরিকরা এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছি এবং এটাকে পূর্ণ করতে চাই, আমরা ছিলাম। এখানে সামরিক বাহিনীর প্রতিনিধি ছিলেন, এখানে আমাদের নৌবাহিনীর প্রতিনিধি ছিলেন। দেখছেন আমরা এই পুরো প্রক্রিয়ার মধ্যেই কিন্তু নতুন বাংলাদেশের রাষ্ট্রের রূপটা কি হতে পারে এবং সেই রাষ্ট্রে কি করে সিদ্ধান্ত গ্রহীত হয় তারই কিন্তু একটা রূপ গতকাল কিন্তু আমরা দেখিয়েছি, প্রত্যক্ষ রূপ। এটাই কিন্তু রূপটা শ্রমিক প্রতিনিধি ছিল, তাকে অনেক ধন্যবাদ। অবশ্যই শ্রমিকরা ছিল, শ্রমিকরা মূলত প্রধান ভূমিকা তারা পালন করবে, কারণ এইসব ক্ষেত্রে মূল যে নেতৃত্ব দানকারী শ্রেণী আকারে থাকে, কারণ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে জনগণের অধিকার কায়েমের ক্ষেত্রে শ্রমিকেরা, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ সবচেয়ে বেশি কী করে, সবচেয়ে বেশি রকম আপনার এই ভূমিকা ধারণা। কিন্তু এই যে আমরা প্রচলিত বামপন্থা শ্রমিক মানে সমাজ থেকে বিচ্ছিন্ন একটা অদ্ভুত একটা শ্রেণী, এটা কিন্তু লেনিনের মধ্যে পাবেন না, এটা কার্ল মার্কসের মধ্যে পাবেন। লেনিনকে আমি জিজ্ঞাসা করছো তুমি যে গণতান্ত্রিক বিপ্লব চাও, গণতন্ত্রে শ্রমিকের কী লাভ? তো লেনিন খুব সহজ উত্তর দিচ্ছে, যদি আমি গণতান্ত্রিক অধিকার কায়েম করতে না পারি তাহলে যে পুঁজিতান্ত্রিক বিকাশটা হবে, একটু মানুষদের শোনেন, খুব ইম্পর্টেন্ট কথা, কারণ আমাদের অধিকাংশ আমরা এগুলো বইপত্রে পড়ে মাম হয়নি, আসলে হিস্টোরিক্যাল অভিজ্ঞতা থেকে তারা কিন্তু কথাটা বলে না। বলশেভিক রেভলিউশনের কী বলতে চেয়েছে? লেনিন বলেছেন যদি আমি গণতান্ত্রিক বিপ্লব করতে না পারি, মানে ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা এবং একই সঙ্গে সঙ্গে জনগণের যে সামষ্টিক অধিকার, এটা যদি আমি কায়েম করতে না পারি তাহলে ঘটনাটা কী ঘটবে?
ঘটবে এই যে শ্রমিক ধুঁকে 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 মরবে। কারণ আমার যে বিকাশটা পুঁজিতান্ত্রিক বিকাশ হবে, এটা হবে একটা বিকৃত খড়িয়ে চলা, এটা ধীরে ধীরে পেইনফুল কষ্টকর একটা পুঁজিতান্ত্রিক বিকাশ হবে। আর যদি জনগণ তার নিজের অধিকারের বলে গণতান্ত্রিক শক্তির দ্বারা অর্থনৈতিক বিকাশ ঘটায়, তখন জনগণই ঠিক করবে কোথায় বাজার ব্যবস্থা তার জন্য ইতিবাচক আর কোথায় বাজার ব্যবস্থা তার জন্য ক্ষতিকর। কথাটা বাজার, কথাটা কিন্তু পুঁজিতান্ত্রিক ব্যবস্থা না। সেই জন্য ব্যবসায়ীদের দরকার। কারণ আজকে আমরা কিন্তু ব্যবসায়ী বলতে কী বুঝি? যারা খালি ব্যবসা করে, টাকা মাল আনে আর মাল বেচে। আমরা যেটা করতে চাই সেখানে কিন্তু যারা বিনিয়োগ করে, যারা টেকনোলজি আনে, আমার এখানে চাকরি তৈরি করে। তারা এই খেয়াল করেছেন যে আমরা যখনই বলেছি যে আমরা পুনর্বাসন করব আমাদের আহত তরুণদের, যারা আহত হয়েছে এই বিপ্লব করতে গিয়ে, আমরা কিন্তু ওখানেই কিন্তু প্রতিশ্রুতি পেয়েছি যে ব্যবসায়ীরাই বলেছে হ্যাঁ আমরা 10 জনের দায়িত্ব নেব, নাকি 10 জন ছিল, 10 জনের দায়িত্ব নেবে। তার মানে আমরা কিন্তু, তারা তো নাগরিক। ফলে এটা একটা। অন্যদিকে আমরা শ্রমিকদের যে প্রতিনিধি যারা ছিলেন তারাও কিন্তু দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোথায় দুর্নীতি হয়, কেন হয়, তাদের অভিযোগটা কোথায়, কী করে আমরা একটু দক্ষ একটা বন্দর গড়ে তুলতে পারি, আরও গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী বন্দর আমরা গড়ে তুলতে পারি, সেই ক্ষেত্রে তারাও সকলের সহযোগিতা চাইছেন। এবং তাদেরকে বাদ দিয়ে, কারণ পুরো বেনিফিটটা, পুরো সুবিধাটুকু কিন্তু শেষ পর্যন্ত মেহনতি শ্রেণী পাবে। এবং সঙ্গে সঙ্গে মেনু কী করে পাবে? বলে আরে ওখানটা শিল্পপতিরা ছিলেন, তারা তাহলে মেহনতি শ্রেণী কী করে পারে? কারণ এই শিল্পপতি শ্রেণী কিন্তু আবার আপনার জন্য চাকরি তৈরি করবে, তিনি কিন্তু কর্মসংস্থান তৈরি করবে, তিনি কিন্তু একই সঙ্গে সঙ্গে এই যে নগর পরিকল্পনা, নতুন করে নগর তৈরি করা, আবার নতুন সমস্ত ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকে। আর আমরা সাংবাদিকরা থাকবো, তারা ঠিকমতো কাজ করছেন কিনা, তারা কোথাও দুর্নীতি করছেন কিনা, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা তারা ঠিকমতো পালন করছেন কিনা, সেটা তারা আপনারা দেখবেন। ফলে আমি মনে করি যে এই ব্যাপারটা, এই যে কালকে একটা ছোট্ট অনুষ্ঠানের উদাহরণ দিয়ে, একটা নজির দিয়ে গণ সার্বভৌমত্ব কী করে চর্চা করা হয় গতকাল ছিল, তারই কিন্তু একটা খুবই দুর্দান্ত একটা নজির। সেখানে প্রশাসক ছিলেন আমাদের, যিনি আমাদের চিটাঙে যিনি ডিসি, তিনি সকালে এসে আমার সঙ্গে দেখা করেছেন এবং তার একটা, তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, তিনি এসে একটা তার আশীর্বাদ বা তার সমর্থনে তারই জায়গায় আমরা একটা মিটিং করতে পারি। আমাদের প্রশাসন আমাদের সঙ্গে ছিল। এই যে আমরা সকলে অ্যাডভাইজার, অবশ্য তিনি তো বলতে হচ্ছে আমাদের যিনি আছেন আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত, আমাদের অত্যন্ত বন্ধু মানুষ, অত্যন্ত ভালোবাসি তাকে। তিনি আগে গতকাল আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ আরিফ ভাই, তিনি ইন্তেকাল করেছেন, কেমন হাসান আরিফ, এবং তার কারণে সমস্ত উপদেষ্টারা ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি এক সময়টা দিতে পারেন। এটা দুর্ঘটনাজনিত, তিনি আমাদেরকে পরিষ্কার বলেছেন আমরা আপনাদের সঙ্গে আছি। ফলে আজকে আমি যে কথাগুলো বলছি, আমি ধরে নিচ্ছি যে আমাদের উপদেষ্টা, শুধু যে ব্যারিস্টার সাখাওয়াত আমাদের সঙ্গে আছেন তা না, আমার মনে করি পুরো উপদেষ্টাই আমাদের সঙ্গে। ওকে, হ্যাঁ, আমি গতকাল অনেক ধন্যবাদ, আমাকে মনে করে দিচ্ছেন। গতকাল একই সঙ্গে চিটাগাং পোর্ট অথরিটি তারাও ছিলেন, আমাদের তো নৌবাহিনী থেকে প্রতিনিধি ছিলেন, প্রায় সকলেই ছিলেন। এটা আমি গতকাল একটা অত্যন্ত দুর্দান্ত একটা সভা হয়েছে, যেখানে আমরা দেখাতে পেরেছি অন্তত যেটাকে আমরা পপুলার সভারেন্টি, গণসার্বভৌমত্ব বলতে আমরা কী বুঝি এটা। ফলে আমি এর উপর আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এই জায়গাটার দিকে, যে আমরা এই যে আজকে আলোচনা করতে বলছি সাংবাদিকরা, আমরা তো ছিলামই সেদিনে, ওখানে ছিলাম। তারপর আমরা দায়বোধ করেছি যে আপনারা যারা সাংবাদিক আছেন, আরও যারা সেখানে যেতে পারেননি কোনো না কোনো কারণে, আপনাদের কাছে কথাগুলো বলা, হাজির করা এবং আপনাদেরকে এই পুরো প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া। ব্যাপারটা খালি বলা না, কিন্তু অন্তর্ভুক্ত করে নেওয়া, এটা কিন্তু এই প্রক্রিয়ার অংশ। ফলে এই পুরো কৌশলপত্রের যে মূল যে দলিল, এটা এমন না যে এটা ফারহাদ মাজার কি ডক্টর শামসুল আলম কি আমার ভাই আমিরুল ভাই কি আরও অন্যান্য বা জাফর ভাই আমরা মিলে একখানে দলিল দেব আর আপনার সকালে হাঁ হাঁ করবেন না, এটা হবে না। ফলে আমাদের অ্যাপিলটা হবে আপনাদের সকলকে এর মধ্যে যার যতটুকু অবদান আছে, যতটুকু পারেন, তারা সকলেই এর মধ্যে আপনারা করবেন। আচ্ছা, এখন আমি আরও কিছু একটু বৃহৎ এই দিকটা বেশি আমি ফোকাস করতে চাইছি, যেটা বেশি দরকার। আমাদের যে স্বপ্ন, ধরুন আমরা ডেফিনেটলি মশা বলি না যে আমাদের চট্টগ্রাম বন্দর একটা আঞ্চলিক হাব বলি আমরা, যেটা আঞ্চলিক
অনেকে বলেন একটা রিজনাল হাবে গড়ে তুলবে। ঠিক আছে, এটা একটা স্বপ্ন হতে পারে, কিন্তু শুধু আঞ্চলিক কেন, এটা শুধু বৈশ্বিক না কেন, শুধু আঞ্চলিক কেন, বৈশ্বিক না কেন? এটা সত্যি কথায় যে চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা সাউথ ইস্ট এশিয়ায় যাই, চট্টগ্রাম বন্দরের সঙ্গে আমরা চীনের সঙ্গে যুক্ত, সবই সত্য, কিন্তু একই সঙ্গে কিন্তু চট্টগ্রাম বন্দর একটা বৈশ্বিক তার একটা ভূমিকা রয়েছে। ফলে আমাদেরকে স্বপ্নটা একটু উপরে তুলতে হবে, স্বপ্নটাকে নিচে ফেললে আমাদের জন্য আমরা আবার খুব যে আগাতে পারবো তা না। আরেকটা হলো যে আমরা গুরুত্বপূর্ণ যেটা চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত, কিন্তু শুধু চট্টগ্রাম বন্দর একা হলে হচ্ছে না, এটা কিন্তু কোস্টাল একটা শহর। ফলে এই ম্যারিটাইম যেটা, এই যে আমরা বলি আমরা মানে এটা সামুদ্রিক শহর, ম্যারিটাইম সামুদ্রিক, এই শহরে তো বাণিজ্য যেমন একটা দিক আছে, একই সঙ্গে সমুদ্র কিন্তু সম্পদের খনি, সম্পদের খনি। ফলে এই বন্দরটা যেখানে আছে তার সঙ্গে কিন্তু আমাদের এই পুরো সমুদ্রকে রক্ষা করা, সমুদ্রের সম্পদ রক্ষা করা, এটাও কিন্তু এর সঙ্গে জড়িত। কারণ নেভাল নৌবাহিনী যদি এখানে শক্তিশালীভাবে অপারেট করতে চায়, যদি শক্তিশালী নৌবাহিনী আমরা চাই, চট্টগ্রাম বন্দরকে অবশ্যই আপনাকে ডেভেলপ করতে হবে। এবং সেই ডেভেলপমেন্টটা কিন্তু কিছুতেই আপনি এটাকে রিপ্লেস করতে পারবেন না উইথ দ্য সো কল সি পোর্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে কথা ডিপ সি পোর্টের কথা বলেন, হুইচ ইজ গুড, ইকোনমির জন্য দরকার, ইকোনমির জন্য দরকার, এটা বিদেশি কোম্পানিগুলো চায়, বিদেশি রাষ্ট্রগুলো চায়, কিন্তু আমাদেরকে সবার আগে আমাদেরকে দরকার চট্টগ্রাম বন্দর পূর্ণাঙ্গ বন্দর, এবং যেখানে দাঁড়িয়ে আমাদের সমস্ত সাম্প্রদায়িক সম্পদ থেকে আরম্ভ করা অন্যান্য যে সকল প্রতিরক্ষা, যেটাকে আমি গণপ্রতিরক্ষা বলি, এই রাষ্ট্রকে জনগণকে রক্ষা করবার যা যা কিছু কারিগরি, যা যা কিছু ব্যবস্থাপনা, যা যা কিছু সামরিক আমাদের যে উদ্যোগ এবং আয়োজন দরকার, এসব কিছু আমাদের এখান থেকে আমাদের লাগবে। আমাদের ইমিডিয়েট কিছু জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ আছে। আমরা জানি যে ভারত আমাদের একটা বড় একটা জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ। ভারত আমাদের এখান থেকে ব্যবহার করতে চায়, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়, সে যত কম শুল্কে সে এখান থেকে ব্যবহার করতে চায়, এটা সে চেষ্টা করবে। এবং আমাদের দুর্নীতির একটা বড় কারণ কিন্তু এই ভারতের এই আঞ্চলিক আগ্রাসন এবং আঞ্চলিক আধিপত্য। এটা যে সেনাবাহিনী পাঠিয়ে করে তা কিন্তু না, যারা দুর্নীতি করে এদের দ্বারাও সে করে। ফলে বুঝতে হবে যে কী করে এটা হয়, এর ফলে কে লাভবান হয়, কেমন কারা লাভবান হচ্ছে না, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আমাদের তিনটা এই মুহূর্তে ইমিডিয়েটলি অব্যবহৃত আমাদের ভূ রাজনৈতিক তিনটা চ্যালেঞ্জ রয়েছে স্বভাবতই। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন, এবং একই সঙ্গে মায়ানমার। চীন এবং মায়ানমারকেও আমরা ভারতের বাইরে আমরা মিত্র দেশ বলবো, এটা বলা ঠিক না। আমরা মৈত্রী চাই, কিন্তু আমি একটা রাষ্ট্রের একটা সাধারণ সংজ্ঞা আপনাদেরকে দিয়ে রাখতে চাই, যেটা আমরা ভুল করি। রাষ্ট্র মানেই আর সমস্ত রাষ্ট্র তার সম্ভাব্য শত্রু। যদি সে শত্রু না হয় তাহলে আপনার রাষ্ট্র থাকবার কোনো দরকার নেই। ভারত যদি আপনার মিত্র দেশই হয় তাহলে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যান। ভারত আপনার শত্রু, কীভাবে শত্রু সেটা আলোচনার মধ্যে তারা বসে নেয়। আমার সাংস্কৃতিক দিক থেকে শত্রু হতে পারে, আমার মূল্যবোধের দিক থেকে শত্রু হতে পারে, আমার বিশ্বাসের দিক থেকে শত্রু হতে পারে, আমার অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে, আমার সামরিক থ্রেট হতে পারে। যেদিকেই বিচার করেন না কেন, একটি রাষ্ট্র যখন সে নিজেকে দাবি করে আমি একটা স্বাধীন রাজনৈতিক জনগোষ্ঠী, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাজনৈতিক জনগোষ্ঠী, খেয়াল করেন আমি কিন্তু সার্বভৌম রাষ্ট্র বলি নেই, ওই যে নলে স্টেট সভারেন্টির দিকে ঢুকে যাবেন। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাজনৈতিক জনগোষ্ঠী। ফলে অন্য সকল রাজনৈতিক জনগোষ্ঠী কিংবা রাষ্ট্র আমার সম্ভাব্য শত্রু। এই ধারণাগুলো আমাদের কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই, নইলে আমরা কোনো পরিকল্পনা বন্ধ কেন কোনো পরিকল্পনা আমরা এখান থেকে করতে পারবো না। তো আমি কতগুলো মোটা দাগের কিছু কথা বলে শেষ করব। ফলে আমাদের আবার আরেকটা জায়গায় যেতে হবে, কিন্তু আমরা ডেফিনেটলি এরপরেও আবারও হয়তো আসবো, আরও কথা দেখা হবে। এরপরে যখন আসবো অন্তত লিখিত কিছু আপনাদেরকে দিয়ে এই যে কথাগুলো বলছি এবং অন্যান্য যে সকল তথ্য আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে লিখিতভাবে কিছু একটা দেবার আমরা চেষ্টা করব। আমরা কী দাবি করছি আসেন, আমরা কী চাইছি, মোটা দাগে কী চাইছি। একটা হচ্ছে আমরা চাইতেছি ট্রান্সপারেন্ট, আমরা এটাকে গভর্নেন্স মানে এটা প্রশাসনিক ব্যবস্থা চাই, যেটা হতে হবে স্বচ্ছ এবং জবাবদিহিতাপূর্ণ। এই ধারণার মধ্যে কিন্তু দুর্নীতি সব কিন্তু ঢুকে গেছে।
ফলে স্বচ্ছ এবং যেটা জবাবদিহি করে আমাকে, জনগণকে, সে জবাবদিহি করে। এই দেখেন, জবাবদিহি কথাটা বললাম যখন, সঙ্গে সঙ্গে সাংবাদিকটা ডুবে গেল। কে নিশ্চিত করবে জবাবদিহিতা? সাংবাদিক সাথে তো নাই জবাবদিহি নিশ্চিত, ওরাই তো জবাবদিহিটা নিশ্চিত করবে আমার, তারাই তো সঠিক সংবাদ দেবে আমাকে, তারাই যাবেন প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা কিছুতে তারাই কিন্তু বলবেন এই যে টেন্ডার কে দিছে, কারা টেন্ডার পেলো, এনি টেন্ডার পাওয়ার যোগ্য কিনা, টাকা কোথায় গেল, টাকা কোথায় দুর্নীতি হচ্ছে। ফলে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকতার ভূমিকাটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। ফলে আমি সাংবাদিক ভাইরা যারা এখানে হাজির আছেন, তারা যেন জবাবদিহিতার ব্যাপারটা তারা একটু আন্তরিকভাবে আর একটু গভীরভাবে বোঝেন। দ্বিতীয় হচ্ছে যে এটার একটা মানে সবটা মালিকানা না, প্রাইভেট প্রপার্টি আকারে না, মানে এই যে পুরো প্রক্রিয়াটা চলছে এটা আমাকে ওন করতে, মানে এটা আমার প্রক্রিয়া, এটা আমার। এই যে আমরা যে জিনিসটা হাজির করার চেষ্টা করছি, এটা ফরহাদ মজুমদার এসে আমাকে কোষপত্র লিখে দিচ্ছে, এটা হলে এটা ব্যর্থ হয়ে যাবে, এটা ব্যর্থ। কারণ এই যে আমি আসার আগে আমারই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, নামের দরকার নেই, তিনি শুনে বলে ও খুব ভালো কাজ করতেছেন, আমি তো ওয়ার্ল্ড ব্যাংকের ওখান থেকে আপনাকে বিরাট প্রজেক্ট নেই, এটা বিরাট কনসালটেন্ট নেই। এখন উনি কিন্তু আন্তরিকভাবে বলছেন, খারাপ কিছু বলেন এবং পারেন না, উনি সে ক্ষমতা আছে আমি জানি। আমরা কি এটা চাই? আমাদের কি কোনো ক্ষমতা নাই? আমরা পারি না নিজেদের কৌশলপত্র নিজেরা করতে? যেখানে আমার টেকনিক্যাল বুদ্ধির অভাব আছে, এটাকে আমি আনতে পারি না, টাকা দিয়ে থেকে ওইটাই তুমি করে দাও। কিন্তু আমার বন্দরের কী সমস্যা, কী সংকট, এটা তো আমি বুঝবো ভালো। সাংবাদিকদের চেয়ে, চট্টগ্রামের সাংবাদিকদের চেয়ে তো ভালো কেউ বুঝবে না দুর্নীতি কোথায় হচ্ছে। তারাই যদি তাদের পত্র পত্রিকাটা ঠিক মতো হাজির করে, আগের তো সেই সরকার নেই, এখন তো পত্রপত্রিকা আমি লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে একটা এই যে জবাবদিহিতার কথাটা বললাম, যেটা 2 নম্বরে, যে এটা আমাদের লাগবে। এইটাই হলো আমরা বলি সকলকে এই প্রক্রিয়াটা তার নিজের প্রক্রিয়া বলে এটাকে ভাবতে হবে, নাহলে কিন্তু আমরা এখানে সফল হতে পারবো না। 3 নম্বরটা হতেছে যে আমাদের যে এই স্থানীয় আমাদের যে ক্ষমতা, এখনকার যে আমাদের স্থানীয় ক্ষমতা, এটা আগের সঙ্গে যুক্ত কিছুটা, আমাদের স্থানীয় ক্ষমতার অভাব থাকতে পারে, টেকনিক্যাল জ্ঞানের অভাব থাকতে পারে, ঠিক আছে না? সে টেকনিক্যাল বিভিন্ন রকম হতে পারে, বন্দরের যে ব্যবস্থাপনা সংক্রান্ত টেকনিক্যাল নলেজ বা কী ধরনের যন্ত্রপাতি লাগবে কী লাগবে না নলেজ, একই সঙ্গে সামরিক দক্ষতার অভাব থাকতে পারে তো বন্ধ রক্ষা করার ক্ষেত্রে। তাহলে এই টেকনিক্যাল ইনসাফিসিয়েন্সি, এই যে আমাদের অদক্ষতা, এই অদক্ষতাটাও কিন্তু আমাকে খুব দ্রুত বেগে আমাদেরকে কাটিয়ে উঠতে পারে। আমাদের কৌশলপত্রে আমাদের সত্যিকারের দক্ষতার অভাবটা কোথায়, কোথায় আমরা পারবো না, কোথায় আমাদের আসলে দক্ষতা নেই, কোথায় আমাদেরকে আরেকটা দক্ষ লোক কোনো জায়গা থেকে হয় তার সঙ্গে কথা বলতে হবে, অথবা তাকে আমাদের একটা অধীনে চাকরি দেওয়া হোক বা বেতন দেওয়া হোক বা যেভাবে পারি আমি তার কাছে তার সে দক্ষতাটুকু ধার নেব, সে ব্যবস্থা আমার থাকতে হবে। আর আরেকটা পয়েন্টের উপর হতে হবে যে আমরা যা কিছু করি না কেন তার বেনিফিট, তার সুবিধা প্রত্যেকটা নাগরিক যেন পায়, এটা নিশ্চিত করতে হবে। ফলে দেখা যাচ্ছে কৌশলপত্র খালি এই বন্দরটা এরকম করে এফিসিয়েন্ট করব বলে দিলে হচ্ছে না, আমার দেখাতে হচ্ছে যে আমি এই যে বন্দরটাকে যেমন করে আমি পরিকল্পনা করছি, যে নকশাটা করছি, এই নকশাটা যদি আমি বাস্তবায়িত করি তাহলে আমরা সকলেই এই সুবিধাটুকু আমরা পাবো। এখান থেকে আমরা একটা আসেন আমরা সুবিধাটুকু কিনতে পাবো। এরপরে যেটা হচ্ছে যে আমরা মনে করি যে, যেটা আমি গতকাল কিছুটা আলোচনা করেছি, আরও বেশি আমরা থাকবে এই দলের মধ্যে, সেটাকে আমরা বলি যে আমি বলি আমাদের ট্রেড ডিপ্লোমেসি। হ্যাঁ, গতকাল ডিপ্লোমেসি মানে যদি আমি ব্যবসা আনতে চাই তাহলে ভারতকে আমাকে বোঝাতে হবে তোমার অনেক ব্যবসা আমার এখান থেকে করলে সুবিধা, কিন্তু তোমাকে খাজনা দিতে হবে ঠিক মতো। এখন যেটা করতে সেটা হবে না, তোমাকে ঠিক মতো খাজনা দিতে হবে। যে অন্যভাবে তুমি করো, তোমার খরচ বেশি, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে এই পুরো অঞ্চলের একটা বিকাশ হোক, এটা আমরাও চাই এবং তোমাদেরকে আমাকে চাইতে হবে। এটা আমাদের ট্রেড, আমাদের এখন গতকাল এটা সম্পর্কে ট্রেড ডিপ্লোমেসি নিয়ে কথা বলতে গেছি আমরা, আপনার সকলে সঙ্গে সঙ্গে খুব সুন্দর একজন ভাই খুব সুন্দর ব্যাখ্যা করেছেন ওটা। আমি তার সঙ্গে এটা যুক্ত করতে চাই, অনেকগুলো রিজিওনাল অনেকগুলো আঞ্চলিক
অনেকগুলো কি যেমন সার্ক গড়ে উঠেছে, এটাও ট্রেড ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। আর কি হতে পারছে, যেমন আজকে গড়ে উঠছে আমরা যেটাকে বলি বিমস্টেক, আছে না, আপনি শুনেছেন এগুলো। এছাড়া বিভিন্ন রকম রিজিওনাল, আঞ্চলিক বিভিন্ন রকম আপনার সংগঠনগুলো আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো গড়ে উঠছে। এখান থেকে আমরা অতি সহজে আমরা এই আমাদের ট্রেড ডিপ্লোমেসিটা আমরা চালাতে পারি। তো আমি কথা বাড়াবো না, আমাকে কথা বলতে আমাদের অনেক জিনিসটা আমাদের আসবে। আমি মনে করি যে আমরা আচ্ছা ঠিক আছে, আমি যেটা প্রতিশ্রুতি দিতে দেবো, নোমান ভাই আছেন এখানে, আমরা এবং আরও অন্যান্য ভাইরা আছে, বিশেষত নওশাদ ভাই এখানে আছেন। এরপরে আমরা চাই যে ভাই যে চিরাঙ্গের যারা গুরুত্বপূর্ণ নাগরিক, আমরা যেন তাদের সঙ্গে একটু কথা বলতে পারি, যেন এই ব্যাপারটা তাদেরকে আমরা বোঝাতে পারি। ছোটো হোক অসুবিধা নেই, বড় কিছু না, কিন্তু আমরা মনে করি আমরা, এবং এরপরও একটু লিখিতভাবে দেবো, আরও যা যা আমরা তথ্য পেয়েছি আমরা আরেকটু গুছিয়ে দিলে আগে থেকে দেবো, যারা তারা একটা পড়তে পারেন, যেন একটা প্রসেস আকারে আমরা অগ্রসর হতে পারি। তেমনি সাংবাদিক ভাইদের বলবো যে পরবর্তীকালে আমরা চেষ্টা করব একটা মোটামুটি একটা খসড়া দলিল আপনাদেরকে দেবো। একটু হয়তো 1 মাস 2 মাস লাগবে। এখানে আমিনুল ভাইও আসেন, আমরা চাই আপনারা বইপত্র ঘুরে বসে আমরা এটা করবো। আর আপনাকে ঢাকা যেতে হবে, আমি বলবো একটু পরে, বসে আমরা একটা প্রাথমিক একটা খসড়া করে ফেলবো। এবং আপনারা সাংবাদিক ভাইদের কাছে আমার খুবই বিনীত একটা অনুরোধ থাকবে, আপনারা আরও যেসব কাগজপত্রগুলো আছে, আরও যেসব কাজ আপনারা করেছেন, কারা কারা করেছেন, এইটা একটু কারা আমাদের সঙ্গে আরও কথা বললে আমরা উপকৃত হব। এই প্রসেসে আমরা যেন জনগণ আকারে যেন অংশগ্রহণ করতে পারি। এটা ফরামাজারের একটা কী বলে কাজ, আমার একটা জিনিস, এটা হলে এটা আমরা সফল হব না। ফলে আমরা ডেফিনেটলি এই কাজের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব গণ সার্বভৌমত্ব ব্যাপারটা কী এবং জনগণের অংশগ্রহণ কথাটার মানেটা কী। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।